তাহলে সবাই হার্নেস, শুজ, গেটার্স পরে সবাই রেডি হওয়ার। দু 2022-এ যখন সৈকত প্রথম এই শিবা ক্লাইম্বিংয়ের প্রপোজালটা দিল তখন বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ 2019-এ সৈকত শিবাতে ছিল, শিবা এক্সপিডিশনে। তো সেক্ষেত্রে সৈকতের মুখ থেকে শিবার টেকনিক্যাল ডিফিকাল্টিস বা রুট সম্পর্কে যখন জানলাম বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এতদিন ধরে যে স্টাইলে আমি ক্লাইম্বিং করেছি, অর্থাৎ আনসাপোর্টেড স্টাইল, শেরপা ছাড়া, গাইড ছাড়া, তো মনে হলো যে আবারও আরেকটা নতুন অপরচুনিটি, সেখানে যদি আমি নিজেকে এই স্টাইলে আবার ট্রাই করতে পারি, আরও বেশি আনন্দ পাবো ক্লাইম্বিংটার মধ্যে, বা ক্লাইম্বিংটা আরও বেশি আনন্দের সাথে করতে পারবো। মাউন্ট শিবা এটা অবস্থিত হচ্ছে পাঙ্গি ভ্যালিতে এবং হিমাচল এবং কাশ্মীরের বর্ডারের কাছাকাছি। এই এক্সপিডিশনের রোডের হচ্ছে আরমার নামে একটি গ্রাম, খুব বেশি না, গ্রামটা খুব সুন্দর, প্রায় 100টা ফ্যামিলি আছে ওখানে পাঙ্গি ভ্যালির পাশে। আরমার গ্রামে চ্যানসিং বলে একজন আছেন, যার বাড়িতে আমরা থেকেছিলাম আগের বছরও, তাই উনি আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ওখানে আমরা এক রাত্রি থেকে খাওয়া দাওয়া করে আমাদের সমস্ত কিছু রেশন, যা কিছু ইকুইপমেন্ট সব কিছু ঠিকঠাক বন্দোবস্ত করে আমরা পরের দিন সকালে ঘোড়ার পিঠে কিছু মালপত্র পাঠিয়ে দিই, আর আমাদের যা প্রয়োজনীয় বা আমাদের যেগুলো পার্সোনাল সব কিছু আমরা নিয়ে যাই। যেমন চ্যান সিংয়ের ওয়াইফ বলেছিলেন যে তোমরা এখানে কেন আসো, কি আছে পাহাড়ে। সত্যি কথা বলতে এর কোনো জবাব নেই। এই যে 2022-এর পরে আবার কেন 2023-এ এসছি, এ কথার জবাব আমার কাছে নেই। একটাই জিনিস আমার মনে হয় যে হয়তো ক্লাইম্বিংটাকে এনজয় করার জন্য, বা নিজেকে ওই ক্লাইম্বিংয়ের থ্রু দিয়ে খুঁজে বার করার জন্য। যাই হোক, আমরা ওখান থেকে যখন বেস ক্যাম্পে পৌঁছলাম, বেস ক্যাম্প একটা খুব সুন্দর জায়গা, মানে আমার দেখা একটা বিশেষ বেস ক্যাম্প, যা আমি কোনোদিন ভুলবো না। হয়তো এর আগে আমি কখনো এরকম বেস ক্যাম্প দেখিনি। বেস ক্যাম্প পৌঁছানোর পর আমাদের সবার প্রথম কাজ ছিল টেন্ট পিচ করা আর আমাদের কিচেনের জায়গাটা তৈরি করা। যারা ঘোড়া বয় এসেছিল তারা কিছুটা আমাদের হেল্প করেছে কিচেন টেন্ট বানাতে ওইখানে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। কালকের যেটা প্ল্যান সেটা হচ্ছে যে বেস ক্যাম্প পুজো, তার সঙ্গে ইকুইপমেন্ট শর্টিং করা, আর যদি সম্ভব হয় আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কিছু লোড ফেরি যদি করতে পারি, কারণ আমাদের লোডটা একটু বেশি। তো ক্যাম্প ওয়ানের রাস্তাটা বেশ কিছুটা জানা ছিল, যেমন দুদিন হাইট গেইন করেছি, আর বিশেষ করে আমরা এই মেম্বারদের মধ্যে 4 জন গতবার ক্যাম্প ওয়ান পর্যন্ত গেছিলাম। আমরা জানতাম রুটটা কেমন, রুটটার ডিফিকাল্টি কী কোথায় জানতাম। পিঠে বেশ বড় বোঝা, প্রায় 18 থেকে 20 কিলো, সেটা একটা ডিফিকাল্টির জায়গা, কিন্তু অসুবিধা হয়নি। How is it, man? It's going good till now, and we're proceeding for Camp 1. ক্যাম্প ওয়ানে মোটামুটি পৌঁছলাম দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে সবাই পৌঁছলাম। 4-4.5 ঘন্টা মতো লেগেছিল আমাদের পৌঁছতে। ওখানে পৌঁছে আবার সেই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বিকেলের রান্না কী হবে। যেটা প্ল্যান ছিল বিকেলের রান্না, চাল ডাল সেদ্ধ, সেটা। আর তার সঙ্গে যেহেতু আগের দিনের আমরা খাবার বানিয়েছিলাম গোলা রুটি, বা আরও ভালো ভাষায় বললে প্যানকেক বলা যেতে পারে বিষয়টাকে, সেটা বানিয়েছিলাম। সেটা বানিয়ে খাওয়া দাওয়া হলো প্রথম দিকে। আর একটা যেটা বিষয় ক্যাম্প ওয়ানে, সেটা হচ্ছে জল। কারণ বেস ক্যাম্পে যত সহজে জল পেয়েছি, ক্যাম্প ওয়ানে জলের জায়গাটা অতটা কাছে নয়,
শুনতে পাচ্ছি, কিন্তু জায়গাটা যেতে গেলে অনেকটা নামতে হবে আবার উঠতেও হবে। জুনকো তাওয়াই ফার্স্ট শিবা এক্সপ্লোর করেন। তখনও সেরমভাবে শিবার নাম সেরমভাবে সবাই জানতো না, ওকে লোকাল নেমে বাহাইজার বলে। বাহাইজার লিখলেই একমাত্র শিবার পয়েন্টেই লোকেশন হয়। সাউথ ওয়েস্ট ফেসটি ফার্স্ট ক্লাইম হয়, তারপরে এর আরেকটা নর্থ ফেস আছে, 2008-এ ক্লাইম হয়। আমেরিকান 2 অ্যালপানিস্ট তারা ক্লাইম করে। এরপরে আরেকটা রুট আছে যেটা হচ্ছে সাউথ রুট। আমরা যে রুট দিয়ে গেছি তার এক্সট্রিম ডান দিকে হচ্ছে সাউথ রুট, আমরা সাউথ ওয়েস্ট দিয়ে গেছি। এই ক্যাম্প 1 থেকে মুভ করে যাওয়ার পরে যখন আমরা ক্যাম্প 2 এর দিকে মুভ করি, আমরা 2019-এ যেটা দেখেছিলাম সেখানে কোনো স্নো ছিল না, হালকা স্নো ছিল। যে বোল্ডার জোনটা দিয়ে আমরা গেছিলাম সেই বোল্ডার জোন আরও ভেঙে আরও উঁচু নিচু হয়ে গেছিলো। তো স্বাভাবিক কথা 2023-এ ওটা আরও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা সেম সাউথ গ্লেশিয়ারকে আমরা রাইট সাইডে রেখে আমরা সাউথ ওয়েস্ট ফেসের দিকে উঠে গেছি একটা লম্বা শ্রী জোনকে ক্রস করে। সেখানে ওরা একটা সেকশন জাস্ট পার করে, তার সাথে সাথে একটা বড় চাঙ্ক অফ স্টোন নিচে পড়ে যায় আইস জোনে। এবং ওই জায়গায় প্রত্যেকটা মোমেন্টে আমার মাথায় আর কিচ্ছু নেই, আমি আর কিচ্ছু ভাবছি না, ব্ল্যাঙ্ক। আমার জাস্ট মাথায় একটা জিনিস ঘুরছে যে আমাকে ক্যাম্প 2 থেকে পৌঁছাতে হবে এবং সবাই মিলে সেফ ওখানে পৌঁছাবো। আমি নিজের যে অভিজ্ঞতা ওই দিনকার রুট ওপেনের, সেটা হচ্ছে একদম শেষ দিকে, বেশ কিছুটা বাকি, তখনও হয়তো আমাদের হাইটে প্রায় 150 মিটার মতো বাকি, ডিস্টেন্সে বেশ কিছুটা বাকি। সেই সময় আমি তাপস বললাম আমি প্রথমে যাচ্ছি, অনেকেই রুট ওপেন করেছে। সেখানে যেতে গিয়ে যখন যাচ্ছি তো বুঝতে পারছি যে প্রথম দিকে গেলে কতটা ডিফিকাল্ট। একটা জায়গা দিয়ে যখন গেলাম সেই জায়গাটা ডান দিকে হচ্ছে প্রায় 60-70 ফিট বা 100 ফিট মতো নিচে ঢাল পুরোটা চলে গেছে। আর সেখানে দাঁড়িয়ে আমি পা কখনোই আমার কোনো পা রাখতে পারছি না, এরকম ব্যাপার। ও তাপসকে তখনই তাপসকে বললাম যে তাপস স্টপ, কারণ আমি বুঝতে পারছি না আমি ওখানে থাকবো না, আমি পড়ে যাবো, মানে পড়ে যাবোই, এরকম একটা ব্যাপার। ক্যাম্প 2 পৌঁছানো আমরা ভাবিনি এতটা ডিফিকাল্ট হবে। যখন ভাবা ছিল তার থেকে অনেকটা পরে লেট হয়েছিল আমাদের পৌঁছতে। প্রায় আমরা পৌঁছেছিলাম সন্ধ্যেবেলার দিকে, ওই সূর্য প্রায় অস্ত যাবে, কিন্তু দৃশ্যটা খুব নৈসর্গিক। একটা রিজ, ল্যাটারাল মোনেনের ওপরেই একটা রিজ, সেই রিজের ওপরে বরফ পড়ে আছে, সেই বরফের ওপর আমাদের টেন্ট পাতা। দূরে পশ্চিম দিকে দেখা যাচ্ছে সূর্য ঠিক অস্ত যাচ্ছে, তার যে লাল হলুদ মাখা আলো, সেই আলোটা। এবং তখন যেটা দাঁড়ালো যে আমাদের দরকার টেন্ট পিচ করা, দরকার আমাদের জল তৈরি করা, কিন্তু আমরা ওই দৃশ্য দেখে ছবির বাইরে অন্য কিছু ভাবতেই পারছিলাম না। আমি 2019 আর 22-এ যা দেখেছি একদম 100% পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা 22-এ যা দেখে গেছিলাম সেটা নেই। স্কি জোনটা আমার মনে হচ্ছিল যে খুব প্রচন্ড ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট জোন আমি তো ওদের জন্য ওয়েট করছিলাম। ও তো ওয়েট করছে, আর আমি আবার ওয়েট করছি ওর জন্য। কেন কি মাঝে মাঝে রাস্তা গুলিয়ে যায়, মানে যেতে যেতে রাস্তা গুলিয়ে যায়। সেটা হচ্ছে কালকে আমরা 8টায় বেরোবো, মানে 8টায় বেরোবো, কারণ গ্লেশিয়ার জোন স্নো, যখন সানলাইট বেশি হয়ে যাবে গ্লেশিয়ারের ক্রিভাসগুলো কিন্তু যেগুলো হালকা সফট স্নো রয়ে গেছে ভোরবেলার দিকে গেলে সেগুলো আমরা কম্প্রেসড করে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আমরা যখন ক্লাইম্ব করা শুরু করলাম তখন আমরা ক্যাম্প 2 থেকে নিচের দিকে নেমে আইস ফিল্ডের দিকে নেমে আমরা পুরো ওয়েস্টের দিকে ঢুকতে থাকলাম। কিন্তু ওয়েস্টের দিকে যত আমরা ক্যাম্প 2 থেকে আমরা যখনই ওটাকে যখন মানে রুটটাকে আমরা যত দেখেছিলাম, যতটা আমাদের ডিফিকাল্ট মনে হয়েছিল ততটা ডিফিকাল্ট আমরা পাইনি। আমাদের তাপসদা আমাদের খুব ভালো লিড করেছিল, আমাদের আইস ওয়ালটা খুবই ভালো মতো লিড করেছিল। Wall surface around 65 to 70 degree, which is covered by ice and packed snow. Now we are moving towards
A rock patch which is covered with breaking crevasses. যখন আমরা সেই বেসে গিয়ে পৌঁছলাম, যে স্পাইনটা আমরা দূর থেকে দেখছিলাম, মনে হচ্ছিল যে পুরো প্লেন, হয়তো রক সারফেসটা আমাদের ক্লাইম্ব করতে খুব কষ্ট হবে। সামনে গিয়ে দেখা গেল সেটা একদমই প্লেন নয়, সেটা বড় বড় বোল্ডার একটার উপরে আরেকটা সাজিয়ে সেটাকে তৈরি করা হয়েছে এমন ফিল হচ্ছিল। কিন্তু ওই যে বড় বড় বোল্ডার, অর্থাৎ যেগুলোকে ক্লাইম্ব করা শুধু কষ্টকর নয়, রীতিমতো ক্লান্তিকরও বটে। আমাকে পিছন থেকে তাপসদা ডাক দিচ্ছে, বলছে একটা রোপ ফিক্স করে দে, প্রচণ্ড লুজ রক পড়ছে। তো আমি রোপ ফিক্স করতে যাব, এত বড় একটা রক পড়লো, সন্দীপনের মাথার উপর থেকে চলে গেল। একটা রক মাথার উপর দিয়ে পড়ে নিচে ফ্লো করছে এবং এত ফাস্ট এই ব্যাপারটা ঘটে, সেটা গিয়ে তাপসদার জাস্ট পায়ে হিট করে সোজা। এবং আমাদের যে রুট ছিল সেই রুট অনুযায়ী আমাদের টাইম লাগার কথা, মোটামুটি আমরা ধরে নিয়েছিলাম যে এই টাইমটা আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। সেই সময়টা আমাদের 12 ঘন্টার বেশি লেগে গেছিলো। কারণ যেহেতু আমাদের ক্লাইম্বিংটা কিছুটা রানিং দিলে, কিছুটা রোপ ফিক্স করে গিয়ে সেই রোপটাকে রিট্রিভ করা, ইকুইপমেন্টগুলোকে রিট্রিভ করে ফার্দার সেকশনের জন্য ইউজ করা, তো এই ক্ষেত্রে কিছুটা সময় আমাদের এক্সট্রা লাগছিল। একটা জায়গায় যেখানে দাঁড়ানোর জায়গা হচ্ছে 1 জন থেকে 1.5 জন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমি আর সন্দীপন, এবং সেখানে পিটনও খুলতে হয়, পিটন খুলে ওপরে নিয়ে যেতে হবে। কি করব, ওপরে দেখাও যাচ্ছে না কাউকে, আর খালি আওয়াজ শুনতে পাচ্ছি। আওয়াজ খালি কি যে আসবো, ওপরটা বলছে না আর একটু পরে। 10-12 বার হয়ে গেছে ব্যাপারটা, গপ্পটা। যে সময়টা আমি উঠছিলাম সেই সময়টা আমার মনে জাস্ট এটাকে আনন্দ বলবো কিনা আমি জানি না, কিন্তু এমন মনে হচ্ছিল যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছি হয়তো এখন এই মুহূর্তে। আমার মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, আমি কিছু ভাবছি না কালকে কী হবে, আমি জানি না আমার কিছু অ্যাচিভ করতে হবে কি না। আমি জাস্ট এইটুক জানি, এইটুক ছোট্ট গোল যে আমার কাছে ক্যাম্প 3-তে পৌঁছাতে হবে, জল গরম করতে হবে, আজ রাত্রিরে খাবারটা খেতে হবে এবং আমাকে বেঁচে থাকতে হবে। মূল সেদিনকে আমার যেখানে চিন্তা শুরু হলো সেটা হচ্ছে ঠিক সন্ধে 7:30-8টা নাগাদ, যখন অন্ধকার হয়ে গেছে, সামনে শুধুমাত্র দেখা যাচ্ছে সন্দীপন আর মৌসুমীর একটু অসুবিধা হতে শুরু করেছে। সামনের যে 3 জন, জ্যোতিষ্ক, তাপস, সৈকত, আমার নিচ থেকে যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স ওদের 3 জনকে দেখা যাচ্ছে না। আমাদের প্রচেষ্টা একটাই ছিল তখন, শুধুমাত্র ক্যাম্প 3 খুঁজে বার করা নয়, যদি পসিবল হয় ক্যাম্প 3-র আগেই একটা প্রপার প্লেস যেখানে আমরা নিজেদের ক্যাম্প 3টাকে নিজেদের মতো করে তৈরি করতে পারি। কিন্তু সেটা পাওয়া যাচ্ছিল না, ফলে আমাদের এগিয়ে যেতেই হচ্ছিল। এগিয়ে যেতে 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 অবশেষে আমরা খুঁজে পেয়েছিলাম যে ক্যাম্প 3-র সেই ফ্ল্যাট প্লেস, যেখানে শুধুমাত্র একটা টেন্টকে কোনো রকমভাবে পিচ করা যায়। সেই টেন্টের আউটার সেকশনের কিছু অংশ বাইরে ঝুলছে। যেখানে সুবিধা হবে। ও হেডল্যাম্পটা, so we have reached camp 3, or you can call it summit camp. So we almost had 10 hours of climbing. সেদিন রাত্রে গিয়ে দেখলাম যে আমরা এতটা লেট করে ফেলেছি। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমরা সেদিন পৌঁছে বিশ্রাম নিয়ে সেদিন রাত্রে মাঝরাতে আমরা বেরিয়ে পড়বো সামিটের জন্য, কিন্তু এতটাই লেট হয়ে গেল যে আমরা তখন চিন্তা করতে হলো যে আমরা পারবো না। কিন্তু এরকম ডিসিশন নেওয়া হলো যে আমরা কিছুক্ষণ রেস্ট করে দেখবো, যদি আমাদের মনে হয় যে আমরা পারবো তাহলে আমরা সকালের দিকে বেরোবো। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ ওয়েদার খারাপ হয়ে গেছিল। আমরা রেডিও হয়ে গেছিলাম বেরোনোর জন্য, বাইরে বেরিয়েছি, দেখছি স্নোফল হচ্ছে, তো আমরা আবার টেন্টের মধ্যে চলে আসলাম। আমাদের একটা চাপ আছে, এইখানটায় স্নোগুলো জমা হচ্ছে। আমরা ক্যাম্প 3-তে বসে আছি সামিট পুশের জন্য, কিন্তু সাডেনলি স্নোফল স্টার্ট হয়েছে। বোঝা যাচ্ছে না যে স্নোফলটা আদৌ কতটা স্টে করবে, তবুও আমরা আশায় আছি, আমাদের কাছে একটা উইন্ডো আছে। আমরা যাই করি না কেন, আমরা শেষ চেষ্টা করে তারপরে এগোবো।
আমি এবার বলবো সেটা হচ্ছে তাহলে যেটা করা যেতে পারে 1 আওয়ার অবজারভেশন রাখা, 5টা পর্যন্ত আমাদের ওয়েদার অবজারভেশন রাখতে হবে। রাখতেই হবে। And according to current scenario. হ্যাঁ, তাহলে সবাই হার্নেস, শুজ, বেটার ঘুরে সবাই রেডি হওয়া, চা জল খাবার দিকে খাওয়া হয়। এখনই মনোবল হারানোর কিছু নেই। আমাদের Yesterday snowfall happened. And just few minutes back, I witnessed a small avalanche. You can see there is a depression near that big rock. Some little, not that much scary. শুরু হলো, কিন্তু মুশকিল হচ্ছে আগের দিন কিছুটা স্নোফল হয়েছিল বিকেলবেলা 14 তারিখ। তার জন্য এখানে স্নো জমেছিল, তো যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো প্রথমে স্নো থাকার জন্য। আর যেটা হলো ওখানে পুরোটাই রক ক্লাইম্বিং, মানে কোনো জায়গা নেই যেখানে সিম্পল মার্চ হাঁটা হতে পারে বিষয়টা। এবং ওই রুটটাতেও যেরকম আমরা পেয়েছিলাম ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যে ল্যাটারাল মোড়িং জায়গাটা, ওইখানেও প্রচণ্ড লুজ রক। তো সেখানেও যেটা হলো যে প্রথম যে যাচ্ছে তার উঠতে গিয়ে কোনো জায়গায় একটু অসুবিধা হলে বা দ্বিতীয় তৃতীয় যে জন যাচ্ছে তার থেকে রক ফল হচ্ছে পা থেকে, তো সেগুলো নেগোশিয়েট করেই আমরা প্রত্যেকে উঠছিলাম। ওঠার পথে মূল যে ডিফিকাল্টি সেকশন হলো সেটা হচ্ছে একটা রক টাওয়ার, সেই রক টাওয়ারের নিচ থেকে ক্রল করে যেতে হবে। এবার সেই ক্রল করে যাব না আমরা ডান দিকে নেমে যাবো, কারণ ডান দিকে নামা মানে শিয়ার ফল ডান দিকে। কিন্তু ডান দিকে নামলে যেটা হবে যে অলরেডি আমাদের রোপ একটু মুশকিল দাঁড়াচ্ছে, কারণ আমরা যেহেতু সামিট পুষে রোপ অতটা নিয়ে যায়নি, এখানে রোপ ফিক্স করবো কি করবো না। এরপরে যে ভাইটাল সেকশনগুলো ছিল সেগুলো হচ্ছে বড় বড় রক টাওয়ারগুলো এবং তার মধ্যেখার কিছু ক্র্যাক বা চিমনি, যেগুলোকে নেগোশিয়েট এবং ক্লাইম্বিং করে আমাদের পৌঁছতে হবে সেই আইস সেকশন বা স্নো সেকশনের সেই ডোম্পে, যেখানে গেলে যেটুকু ক্লাইম্ব করলে আমাদের শিবা আরোহণটা সম্পূর্ণ হবে। তারপর এলো একটা ওভারহ্যাং, যে ওভারহ্যাংটা প্রত্যেকের কাছে খুব ডিফিকাল্ট হয়েছিল, কারণ ওই হাইটে প্রায় আমরা রয়েছি 5,500 মিটারের ওপরে। ওইখানে দুদিন ধরে খুব ভালো করে খাওয়া দাওয়া হয়নি, জল খুব বেশি খাওয়া যায়নি, 2 ঘন্টা প্রায় হেঁটে ফেলেছি। তারপর একটা ওভারহ্যাং, ক্র্যাম্পন পরে রকে পা দিয়ে উঠতে হবে। তো ক্র্যাম্পন খুব ভালো যে গ্রিপ করা বিষয়টা এটা নয়, তো সেটা আমাদের অনেকটা সময় লেগেছিলো, যেটা ডিফিকাল্টি। 12:30 নাগাদ আমরা এমনই একটা সেকশানে এসে পৌঁছলাম যেখান থেকে তখনও 350 মিটার বাকি শিবার শীর্ষ। সমস্যাটা হলো আকাশে তখন যে মেঘ দেখা গেছে তার পূর্বাভাস হচ্ছে স্নোফল শুরু হতে পারে। আমরা 5,800 মিটার পর্যন্ত যেতে পেরেছি। গগলস পরেছি দুটো কারণে, স্নো ব্লাইন্ডনেস আর সত্যি কান্না পাচ্ছে। আমাদের ফিরে যেতে হচ্ছে, আমরা আবার আসবো। আর আমি হয়তো কয়েক বছর পর কাঁদলাম। হঠাৎ করেই ইমোশনাল হয়ে পড়ি, আমাদের সবার চোখে জল চলে আসে। তখন আমরা এটা ভেবে কেউ কাঁদিনি যে আমরা কমপ্লিট করতে পারিনি, আমরা এটা ভেবে কেঁদে ফেলেছিলাম যে আমরা এই পর্যন্ত করতে পেরেছি। একটা কঠিন পরিস্থিতি সেই মুহূর্তে মনে হয়েছিল এবং আমরা প্রত্যেকেই ভাবছিলাম যে আমরা আমাদের ডিসিশানটা একেবারে ভুল নিইনি, হয়তো আমাদের ডিসিশানটা একদম ঠিক ছিল। ব্যর্থতা বলে আমি কিছু ভাবি না, ব্যর্থতা তো সেটাকে বলে যখন আমি ট্রাই করি না। উই আর ট্রাইবার্স। যেটুকু করেছি নিজের চেষ্টায় করেছি, সেই জায়গাটা যতটা ক্লাইম্ব করেছি নিজেরা করেছি, সেইটা খুব স্যাটিসফ্যাকশন ছিল ওই জায়গায় দাঁড়িয়ে। শোনো, প্রত্যেকেই একটা কোথাও দুঃখ ছিল, কিছুটা ছিল যে করতে পারলাম না, কিন্তু একটা খুব আনন্দের জায়গা ছিল যেটা করেছি নিজেরা করেছি, এইটা একটা খুব স্যাটিসফ্যাক্টরি ছিল।